আসসালামু আলাইকুম। আমাদের এই করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য তোমাদের ক্লাসগুলি অনলাইনেই এভাবেই করতে হচ্ছে। তোমরা ক্লাস 11-এর বায়োলজি বই আশা করি সবাই কিনেছো। তোমরা জানো যে টোটাল আমাদের 5টা ইউনিট আছে। এই 5টা ইউনিটের আমরা অল্প অল্প করে আস্তে আস্তে এগিয়ে যাব। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পড়াশোনাটাকে বন্ধ রাখবো না। পড়াশোনাটাকে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাব এই অনলাইনের মাধ্যমে। আশা করি তোমাদের ক্লাসও ভালো লাগবে। তোমাদের আজ যেটা পড়াবো সেটা হলো সালোক সংশ্লেষ। এটি ইউনিট 4-এর একটি পার্ট। তো এই চ্যাপ্টারটি একটু সহজ, কারণ প্রথমেই কঠিন দিয়ে শুরু করলে তোমাদের কঠিন লাগবে, আর আস্তে আস্তে করে যদি আমরা কঠিনের দিকে এগোই তাহলে দেখবে আমাদের জিনিসটাও সহজ মনে হবে, কঠিনটাকেও, আর ভালোও লাগবে। তাহলে আজকের পাঠে আমরা প্রবেশ করে যাই। এই সালোক সংশ্লেষ তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, তোমরা এটা সম্বন্ধে অল্প স্বল্প জানো। সালোক সংশ্লেষ কি না, সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এতদিন আমরা এটুকু জানতাম। এর থেকে আমরা অনেক বেশি ডিটেলসে পড়ব। বিজ্ঞানী বার্নেস এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কথাটি বা শব্দটির প্রথম প্রবর্তন করেন। তিনি সবুজ উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির এই প্রক্রিয়ার কথা বলেন। এরপরে আমরা সালোক সংশ্লেষের সংজ্ঞায় চলে যাব। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে পরিবেশ থেকে জল ও কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন নির্গত করে, তাকেই আমরা বলি সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ফোটন কণা আর জল শোষণের মাধ্যমেই শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এই সালোক সংশ্লেষের বিভিন্ন রকম জীব আছে যাদেরকে আমরা সালোক সংশ্লেষকারী জীব বলি। সমস্ত রকমের সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে। বেশ কিছু উদ্ভিদের মূল আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল, অর্কিডের বায়বীয় মূল। এগুলো সবুজ ক্লোরোফিল যুক্ত হওয়ায় সূর্যালোক পড়লে খাদ্য তৈরি হয় শর্করা জাতীয়। আবার কিছু কাণ্ড আছে আমরা দেখেছি, যেমন পুঁই, লাউ, কুমড়ো ইত্যাদির কাণ্ড, এগুলো ক্লোরোফিল যুক্ত, এরা খাদ্য তৈরি করতে পারে। বেশ কিছু প্রাণী আছে যাদের ক্লোরোপ্লাস্ট আছে, তেমন প্রাণীগুলোর নাম ইউগ্লিনা, ক্রাইসেমিবা। আবার যে সমস্ত উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে তেমনটা নয়, কিছু অক্ষমও আছে, এরা ব্যতিক্রম। এই ব্যতিক্রমী উদ্ভিদ হলো ছত্রাক, কিছু কিছু মৃতজীবী উদ্ভিদ, মিউকর, ইস্ট ইত্যাদি। এরা সালোক সংশ্লেষে অক্ষম। এরপরে আমরা এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো, এই খাদ্য তৈরির পদ্ধতি সালোক সংশ্লেষকে অঙ্গারাত্তীকরণ বলা হয় কেন আমরা জানব। না, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কার্বন অর্থাৎ অঙ্গারেরই একটা রূপভেদ। আমরা যেমন চারকোল, গ্রাফাইট, কার্বনের রূপভেদ জানি, ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা অর্থাৎ অঙ্গার, যেটা জৈব যৌগের মধ্যে আবদ্ধ হয়, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের মধ্যে প্রবেশ করে এবং দেহে অঙ্গীভূত হয়, উদ্ভিদ দেহে। সেই জন্য সালোক সংশ্লেষকে বলা হয় অঙ্গারাত্তীকরণ। সালোক সংশ্লেষকে আবার উপচিতি বিপাক বলা হয়। কেন বলবো না, সালোক সংশ্লেষে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়,
আর খাদ্য তৈরি হলে আমরা কি জানি, দেহের ওজন বাড়ে। এই দেহের ওজন বাড়াকে, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়াকে বলি উপচিতি বিপাক, আর দেহের শুষ্ক ওজন হ্রাস পাওয়াকে বলি অপচিতি, অর্থাৎ শুষ্ক ওজনের হ্রাস পেল। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং জীব উদ্ভিদ দেহ আকারে বৃদ্ধি পায়, তাই ওজনও বাড়ে। এই জন্য একে বলা হয় উপচিতি বিপাক। এরপরে আমরা আসব সালোক সংশ্লেষ কোথায় হয়। সালোক সংশ্লেষ ক্লোরোফিলযুক্ত কোষেই হয়, অর্থাৎ পাতায় থাকে ক্লোরোফিল। এই পাতার ক্লোরোফিলের মেসোফিল কলা থাকে, এই মেসোফিল কলাতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। মেসোফিল কলা না পাতার ঊর্ধ্বপৃষ্ঠ এবং নিম্নপৃষ্ঠের মাঝে এই ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কলাকে আমরা বলি মেসোফিল কলা। এই মেসোফিল কলাগুলো আমরা জানি যে কিছু কিছু পাতা আছে যারা সমাঙ্কপৃষ্ঠ, আবার কিছু পাতা আছে বিষমপৃষ্ঠ, অর্থাৎ দুটো তল পৃষ্ঠতল সমান নয়। এই বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে দুই ধরনের প্যারেনকাইমা কলা দেখতে পাবো, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। আর সমাঙ্কপৃষ্ঠ পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। এরপরে আমরা সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর কথা পড়ব, অর্থাৎ এই যে সবুজ ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে পয়সার চাকতির মতো থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েডের মধ্যে সূর্যালোক পড়লে, ফোটন কণা পড়লে উত্তেজিত হয় এবং এই ক্লোরোপ্লাস্টকেই সালোক সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয়। আর এই থাইলাকয়েডগুলো পরপর সজ্জিত হয়ে গ্রানাম গঠন করে, আর সূর্যের ফোটন কণা পড়লে এগুলি উত্তেজিত হয় এবং এই কোয়ান্টাজোম কথা আমরা আসি। এই থাইলাকয়েডের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র পর্দাবেষ্টিত যে দানার মতো অংশগুলো থাকে তাদেরকে আমরা কোয়ান্টাজোম বলি, আর এই কোয়ান্টাজোমকেই সালোক সংশ্লেষীয় একক নামে আখ্যা দেন বিজ্ঞানী পার্ক। মনে থাকবে। এরপরে এই সালোক সংশ্লেষকারী রঞ্জকগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি, অর্থাৎ সবুজ উদ্ভিদের যেখানে সালোক সংশ্লেষ হয় সেগুলোকে আমরা রঞ্জক বলি, রঙিন পদার্থ, রঞ্জক মানে রঙিন। সেগুলি কি কি আমরা তিনটি ভাগে ভাগ করেছি, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড আর হচ্ছে ফাইকোবিলিন। আমরা প্রথমে আসবো ক্লোরোফিল। এই ক্লোরোফিল উদ্ভিদ দেহে 5 প্রকার, আর সাধারণত 7 প্রকারের ক্লোরোফিল দেখা যায়। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, আর হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল আর ব্যাকটেরিয় ভিরিডিন। টোটাল আমরা 5 প্রকারের দেখলাম উদ্ভিদের ক্ষেত্রে, আর এমনি 7 প্রকারের। এটা নিয়ে অবশ্য মতান্তরে অনেক বিতর্ক আছে, সেসব থাক। আমরা এখন ক্লোরোফিলের গঠন দেখব এবং ক্লোরোফিল গঠন থেকে ক্লোরোফিল এ ও বি কে পার্থক্য করব। ক্লোরোফিলের যদি আমরা গঠন দেখি তাহলে দেখব একদম কেন্দ্রে আছে ম্যাগনেসিয়াম, আর তার সঙ্গে 4টে নাইট্রোজেন বন্ড করে আছে, চারদিকে ঘিরে আছে, এবং তার সঙ্গে কার্বন যুক্ত আছে। এবং যদি আমরা দেখি CH3 থাকে এই পুরো পাইরল বলয়ের সঙ্গে। যদি আমাদের CH3 গ্রুপ থাকে তাকে আমরা বলবো ক্লোরোফিল এ, আর যদি CHO অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে আমরা বলবো ক্লোরোফিল বি।
অর্থাৎ আমরা এই ক্লোরোফিলের গঠনটা দেখার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর গঠন। এই ক্লোরোফিল এ সংকেত C55H72O5N4Mg। এরপরে আছে আমাদের ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড এটি এক ধরনের রঞ্জক পদার্থ, যে রঞ্জক পদার্থগুলো আলোক শোষণ করে উত্তেজিত হয় কিন্তু প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষ করতে পারে না। এইগুলো তাদের শক্তিকে ক্লোরোফিল এ অণুতে স্থানান্তরিত করে। আর এই ক্যারোটিনগুলো বিভিন্ন ফল ও ফুলের বর্ণ সৃষ্টি করে, পরাগযোগ ও বীজের বিস্তার লাভে সহায়তা করে। আমরা এই পরাগযোগের কথা ক্লাস 12-এ পড়ব। এই ক্যারোটিনগুলো দুই ধরনের হয়। কমলা রঙেরটাকে আমরা এই ক্যারোটিনয়েডসগুলো যখন কমলা রঙের হয় তখন তাদেরকে আমরা বলি ক্যারোটিন, আর হলুদ রঙের হলে তাদের আমরা বলি জ্যান্থোফিল। আমরা গাজরে ক্যারোটিন দেখতে পাই, এর সংকেত C40H56। আর হলুদ রঙের জ্যান্থোফিল অর্থাৎ অক্সিজেনেটেড ক্যারোটিনকে আমরা বলি জ্যান্থোফিল, অর্থাৎ অক্সিজেন যুক্ত থাকবে, অর্থাৎ সংকেতটা হবে C40H56O2। মনে থাকবে। এরপরে আসবো আমরা ফাইকোবিলিন। ফাইকো মানে শৈবাল, আর বাইল মানে কি? বাইল কথাটা শুনেছি আমরা, অর্থাৎ পিত্ত। বাইল অর্থাৎ পিত্ত রঞ্জকের মতো যখন দেখতে হবে এবং যেগুলো শৈবালে উপস্থিত থাকবে, যারা পরোক্ষভাবে সালোক সংশ্লেষ ঘটাতে পারে তাদেরকে আমরা বলবো ফাইকোবিলিন। এই ফাইকোবিলিনকে আমরা 3 ভাগে ভাগ করেছি: ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন এবং অ্যালফাইকোসায়ানিন। তার মধ্যে দুটো খুবই উল্লেখযোগ্য, সেটি হলো ফাইকোসায়ানিন ও ফাইকোএরিথ্রিন। যখন নীল বর্ণের ফাইকোবিলিন হবে তখন তাকে বলবো ফাইকোসায়ানিন। সায়ানিন শব্দটা বায়োলজিক্যাল টার্ম, শুনে বুঝতে হবে যে নীল রং বর্ণের হবে। আবার যখন লাল বর্ণের হবে তখন তাকে আমরা বলবো ফাইকোবিলিনকে বলবো ফাইকোএরিথ্রিন। দেখো এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, সেখান থেকে আমাদের শব্দটা এসছে এরিথ্রো, তাই আমরা বলছি ফাইকো এরিথ্রিন। এরপরে আসবো আমরা এই যে সূর্যালোক পাতার মেসোফিল কলায় পড়লো, গ্রানাকে উত্তপ্ত করলো, তার ফলে আমাদের কি হবে? আমাদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফোটন কণা যত লাগবে প্রতি অণু অক্সিজেনের জন্য, তাকে আমরা বলবো কোয়ান্টাম চাহিদা। অর্থাৎ অক্সিজেন উৎপন্ন করার জন্য সূর্যালোকের এই ফোটন কণা খুবই প্রয়োজনীয়। আর এই পরিমাণ, যে পরিমাণ ফোটন কণা এক অণু বা প্রতি অণু অক্সিজেন নির্গমনের জন্য লাগে, তাকে আমরা বলি কোয়ান্টাম চাহিদা বা কোয়ান্টাম রিকোয়ারমেন্ট বা কোয়ান্টাম ডিমান্ড। আর এর থেকে আসি আমরা কোয়ান্টাম ইল্ড, এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। কোয়ান্টাম ইল্ড মানে হচ্ছে যত ফোটনের কণাকে গ্রহণ করলো ফোটন কণা সবুজ উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত পাতা, এবং যে পরিমাণ অক্সিজেনের অণুর সংখ্যাটাকে নির্গমন করলো তার অনুপাতকে বলা হয় কোয়ান্টাম ইল্ড। এরপরে আসবো আমরা শোষণ বর্ণালী ও কার্যবর্ণালী। যদি আমরা ক্লোরোফিল একে দৃশ্যমান আলোক বর্ণালীতে দেখি তাহলে আমরা আলোক তরঙ্গ ও দৈর্ঘ্যগুলোকে পরপর দেখব এবং সেখান থেকে আমরা সালোক সংশ্লেষের হার দেখার চেষ্টা করব। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং লাল আলোতে সব থেকে ভালো বা বেশি পরিমাণে খাদ্য তৈরি হয়,
অর্থাৎ সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি থাকে। এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 680 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়। এর কম হলেও সালোক সংশ্লেষের হার কমে, আবার এর থেকে বেশি হলেও সালোক সংশ্লেষের হার কমে যায়। বিজ্ঞানী এমারসন ও লুইস 1943 সালে লক্ষ্য করেন যে এই লাল আলো তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি আমরা 680 বেশি করে ফেলি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাড়ায়, তাহলে কি হবে? হঠাৎ করে সালোক সংশ্লেষের হারটা কমে যাবে, অর্থাৎ চ্যুতি ঘটবে। এই লাল আলোর বর্ণের এই ধরনের চ্যুতি ঘটাকে তিনি বললেন লোহিত চ্যুতি বা রেড ড্রপ। অর্থাৎ লাল আলোতে পতন ঘটলো, সালোক সংশ্লেষের হারটা কমে গেল, তাই একে বলল লোহিত চ্যুতি বা রেড ড্রপ। এরপরে বিজ্ঞানী এমারসন এই লাল আলোটাকে বাড়িয়ে দিলেন, অর্থাৎ 680 বেশি করলেন, তার সঙ্গে 653 ন্যানোমিটারের আমরা জানি কমলা বর্ণের আলো প্রয়োগ করলেন। তাহলে লালের সঙ্গে কমলা একটা দেখো 680 থেকে কম 653 ন্যানোমিটার, আবার একটা 680 থেকে বেশি অর্থাৎ 700 ন্যানোমিটার বা তারও বেশি। এই যে 680 বেশি এবং কম দুই প্রকার আলোক বর্ণ লাল আর কমলা, এই দুটোকে একসঙ্গে তিনি প্রয়োগ করলেন, দেখলেন শুধু লাল আলোর থেকেও অনেক বেশি সালোক সংশ্লেষের হার বা ফটোসিনথেটিক রেট অনেক হাই। এর থেকে এইটাকেই তিনি বললেন এমারসন এফেক্ট বা এমারসনের প্রভাব। অর্থাৎ দুটো আলাদা আলাদা বর্ণ, লাল হচ্ছে 700 আর কমলা 653 ন্যানোমিটার, এই দুটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোককে একসঙ্গে প্রয়োগ করে সালোক সংশ্লেষের হার বাড়ানোর প্রক্রিয়াকে এমারসনের প্রভাব বা এমারসন এফেক্ট বলা হয়। এরপরে আসবো আমরা সালোক সংশ্লেষের প্রধান উপাদান এবং তাদের কাজ। আমরা সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলো জানি, আলো অর্থাৎ সূর্যালোক, ক্লোরোফিল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও জল। এই চারটেই আমাদের ম্যান্ডেটরি রিকুয়ারমেন্ট ফর ফটোসিনথেসিস। এই আলোক সূর্যালোক যেটা সালোক সংশ্লেষের ক্লোরোফিল অণুকে কার্যের উপযোগী করে, সক্ষম করে তোলে, আর এর মাধ্যমেই জলের আলোক বিশ্লেষণ ঘটে, অর্থাৎ জল ভেঙে গিয়ে H+ আর OH- H2O এটা ভেঙে গিয়ে H+ আর OH- আয়নে বিয়োজিত হয়। আর H+ আয়নগুলোই ইলেকট্রন OH- আয়নটা ইলেকট্রন বহন করে নিয়ে যায় আর H+টা বিজারিত করে CO2-কে। আর এইভাবেই যদি আলো না থাকে সালোক সংশ্লেষ সম্ভব নয়। এরপরে আসবো আমরা ক্লোরোফিল। এই ক্লোরোফিল উদ্ভিদ দেহে যে 5 প্রকার ক্লোরোফিল দেখলাম ABCDRE, এই ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে নিজেকে উত্তেজিত করে বা অ্যাক্টিভেট করে। এই ক্লোরোফিল অণুর আমরা দু প্রকার ফটোসিস্টেম জানি, PS বা ফটোসিস্টেম 1 আর হচ্ছে ফটোসিস্টেম 2। এই PS1 যেটা 700 P700 তরঙ্গ দৈর্ঘ্য করে, আর P680 সেটা হচ্ছে PS2 বা দ্বিতীয় ফটোসিস্টেম। এই সূর্যের কণা এই ফটোসিস্টেমের মাধ্যমেই উত্তেজিত হয় এবং খাদ্য তৈরি করে আর এই ATP তৈরি করে। এরপরে আসবো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের বাতাসের মুক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সবুজ উদ্ভিদ। এই সালোক সংশ্লেষের প্রতি অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু করে কার্বন ডাইঅক্সাইড লাগে। আমরা যখন রাসায়নিক সমীকরণ পড়ব তখন সেটা যা দেখতে পাবো,
এই CO2 অণু জলকে জারিত করেই গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অতএব কার্বন ডাইঅক্সাইডেরও অনন্য ভূমিকা আছে, যা উদ্ভিদ মুক্ত বাতাস থেকে সরাসরি গ্রহণ করে। এরপরে আসবো জলের ভূমিকা। আমরা দেখলাম সূর্যালোকের প্রভাবে এই জলটা বিয়োজিত হলো, দিয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করলো, আর H+ আয়নটাই NADPH2 গঠনের মাধ্যমে CO2কে বিজারিত করে শর্করা উৎপাদনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর OH- ইলেকট্রন পরিবহন সিস্টেমে অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনকে প্রবাহিত করে, সেটা PS1 থেকে PS2 ফটোসিস্টেম 1 থেকে ফটোসিস্টেম 2 এর দিকে যায় এবং আলোক দশায় আবর্তকার অনাবর্তাকার চক্র সম্পন্ন করার মাধ্যমেই CO2কে বিজারিত হওয়ার পথকে প্রশস্ত করে। এরপরে আমরা আসব সালোক সংশ্লেষের সমীকরণ। 6CO2 অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল 12H2O সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতার ক্লোরোফিলের C6H12O6 অর্থাৎ শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। আর তার সঙ্গে 6 অণু জল 6H2O প্লাস 6O2 উৎপন্ন হয়, অর্থাৎ প্রতি 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে তবেই 1 অণু গ্লুকোজ, 6 অণু জল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় আর সমপরিমাণ অক্সিজেন ছাড়ে, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছে, 6 অণু অক্সিজেন আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পেয়ে থাকি। এই সমীকরণটি বিজ্ঞানী বেনসন, কেলভিন এবং রুবেন এই 3 জন ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টায় এই সমীকরণটি আধুনিক কালের সমীকরণ হিসেবে খ্যাত। আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমাদের আলোক দশা এবং অন্ধকার দশা আমরা পড়ব। ধন্যবাদ।